নমস্কার বন্ধুরা। এসএসসি মামলা 2016 আপনারা হয়তো সবাই জানেন যে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শেষ হয়ে গেছে। রায়দানটা আপাতত স্থগিত রাখা আছে, কিছুদিনের মধ্যেই কবে সঠিক এখনও জানা যাচ্ছে না, সেই রায়দান ঘোষণা করা হবে। কিন্তু হিয়ারিং শেষ হলেও এই মামলা নিয়ে এখনও কিছু বিভ্রান্তি রয়ে গেছে অনেকের মনে। আবার কিছুটা মিডিয়া কিছু অপপ্রচার করছে, অর্থাৎ কিছু ভুল খবর রটানো হচ্ছে যেগুলো একেবারেই সত্যি নয়। যেমন একটি খুব জনপ্রিয় বাংলা দৈনিক পত্রিকা তারা একটা খবর পাবলিশ করেছে কিছুদিন আগে। তাতে বলছে আগের দিনের হিয়ারিংয়ে, অর্থাৎ শেষ হিয়ারিংয়ে সিবিআই ডেকে বলেছে 26,000 যে শিক্ষক শিক্ষাকর্মী সবার চাকরি চলে যাক, এই যে হাইকোর্টের রায়টা এটাই বহাল থাকুক। সিবিআই এই ধরনের কোনো বয়ান দেয়নি, বরং সিবিআইয়ের যে স্ট্যান্ডটা ছিল সেটা একদম স্পষ্ট ছিল এবং তারা যে বয়ান দিয়েছে তাতে করে সেগ্রিগেশনের ব্যাপারটা আরও জোরালো হয়েছে। সিবিআই কি বলেছে? সিবিআই বলেছে যে পঙ্কজ বানসালের কাছে যে হার্ড ডিস্কগুলো উদ্ধার করা হয়েছে তাতে যে ডেটাটা ছিল সেই ডেটাটা তারা ডেটা স্ক্যানটেক অর্থাৎ নাইসা যাদের আবার ইভ্যালুয়েশনের জন্য দিয়েছিল ডেটাটা, সেই ডেটা স্ক্যানটেকের কাছ থেকে পাওয়া যে ডেটা এবং পঙ্কজ বানসালের কাছে উদ্ধার হওয়া যে হার্ড ডিস্ক, সেই ডেটার হ্যাশ ভ্যালু ম্যাচ করে গেছে। এবং শুধু হ্যাশ ভ্যালুই নয়, আরও একটা জিনিস ওরা ওখানে বলেছে, সেটা হচ্ছে মডিফিকেশন ডেট। মডিফিকেশন ডেটটা কি? এটা হচ্ছে ধরুন আপনার ফোনে বা ক্যামেরায় একটা ছবি তুলে সেটাকে আপনি যদি কম্পিউটারে দেখেন, ওটা ডিটেলসে গেলে আপনি সেই ছবিটার কবে তোলা হয়েছে সেই এক্স্যাক্ট ডেটটা আপনারা দেখতে পাবেন, সিস্টেমের ডেটটা। তো সিবিআই এই যে দুটো অংশ, দুটো জায়গা থেকে পাওয়া যে দুটো ডেটা, এই দুটোর মডিফিকেশন ডেট দেখেছে সেম। অর্থাৎ তারা একদম ক্লিয়ারলি এফিডেভিট করে সুপ্রিম কোর্টে জানিয়েছে যে এই দুটো যে ডেটা এগুলো ম্যানিপুলেটেড নয়, অর্থাৎ অথেন্টিক, এবং এই ডেটার উপর বেস করে সেগ্রিগেশন করা যেতে পারে। অর্থাৎ কারচুপি যেটুকু যা হয়েছে এসএসসির সার্ভারে হয়েছে, ঠিক আছে, এখানে কিছু হয়নি। তাই ওই ডেটাটার উপর বেস করে যে টেন্টেড এবং আনটেন্টেডের লিস্টটা প্রকাশ করা হয়েছে সেটা অথেন্টিক, এইটাই সিবিআই তাদের বয়ানে বলেছে। এবং এসএসসি হাইকোর্টে এসএসসি এই কেসটা অনেক ঝুলিয়েছে এবং এই কেসটা সুপ্রিম কোর্টে এসেছে আমরা প্রত্যেকেই জানি। এসএসসির জন্যই, এসএসসি একমাত্র দায়ী, অবশ্যই রাজ্য সরকার দায়ী, কারণ এসএসসি তো রাজ্য সরকারের কথা অনুযায়ী চলবে। তো তারা হাইকোর্টে সেভাবে কোনো স্ট্যান্ড নেয়নি প্রথম থেকে এই সেগ্রিগেশনের ব্যাপারে, কিন্তু শেষ দিনের হিয়ারিংয়ে কিন্তু এসএসসি একটা স্ট্রং স্ট্যান্ড নিয়েছে এবং খুব জোরের সঙ্গে বলেছে, এবং শুধু মুখে বলেনি, তারা সাবমিশনও দিয়েছে যে হ্যাঁ আমরা কিন্তু সেগ্রিগেশন বেছে নিয়েছি এবং সেগ্রিগেশনের ক্ষেত্রে আমাদের নিজেদের কিছু ডাটা আছে, আর যেটা আমাদের নেই সেটা আমরা সিবিআই এর যে ডেটা সেটাকে মান্যতা দেব। এবং এসএসসি একটা সব থেকে বড় কথাটা, যে কথাটা আমরা সবাই শোনার অপেক্ষা করছিলাম, যে এই যে টেন্টেড এবং আনটেন্টেডের লিস্ট, বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনেকদিন ধরে চিৎকার করছিলেন চাল আর কাপড় আলাদা করা যদি সম্ভব না হয়। এসএসসি কিন্তু খুব ক্লিয়ারলি আগের দিন বলে দিয়েছে যে হ্যাঁ এইটাই শেষ লিস্ট, এর বাইরে আর কেউ অযোগ্য নেই, একদম পরিষ্কার বলে দিয়েছে। এবং তাদের যখন কাউন্টার করা হয়েছিল যে আপনারা হাইকোর্টে কেন বলছিলেন যে আমরা এর বাইরে বলতে পারি না সঠিকভাবে নিশ্চিতভাবে যে এর বাইরে আর কেউ আছে নাকি, তো তারা সেটার একটা যুক্তি, আপনারা অজুহাতও বলতে পারেন, সেটা দিতেই পারে তারা, সেটা বলেছে যে কেসটা অনগোয়িং ছিল, তখন সিবিআই তদন্ত তখনও জারি ছিল, তাই তখন আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে এর বাইরে কেউ অযোগ্য আছে কি না এই লিস্টের বাইরে। এখন তদন্ত শেষ হয়ে গেছে, আমরা বলছি হ্যাঁ এটাই ফাইনাল লিস্ট, ঠিক আছে। তো এটা কিন্তু এসএসসির এই সাবমিশনটা যথেষ্ট স্ট্রং এবং এটা অবশ্যই যোগ্যদের পক্ষে এবং অযোগ্যদের বিপক্ষে যাবে। এবার আসি আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথায়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আগের দিন তো বিভিন্ন সেই হাইকোর্টের যে পুরনো বিষয়গুলো তুলেছিলেন, যে বিষয়গুলো হাইকোর্টে অলরেডি আলোচনা করা হয়ে গেছে, সেই সূত্রগুলো ধরেই উনি আর্গুমেন্ট করেছিলেন যে নিয়োগের যে নিয়মগুলো সেগুলো কিছু ক্ষেত্রে ভায়োলেট হয়েছে, অবশ্যই ভায়োলেট হয়েছে, সেই জন্যই মামলাটা হয়েছে। কিন্তু প্রথমে যে কেসটা করা হয়, যে রিট পিটিশন ছিল, সেই রিট পিটিশনে কিন্তু প্যানেল বাতিলের দাবি জানানো হয়নি, ঠিক আছে। তো উনি প্যানেল বাতিলের দাবি ঠিক কাদের হয়ে সওয়াল করছেন এটা একটা ধোঁয়াশা, ওনাকে টাকা কারা দিচ্ছে এটা আমি আগের দিনও বলেছিলাম যে উনি অ্যাকচুয়ালি কাদের ক্লায়েন্ট এটা একটা ধোঁয়াশা। তবে তার মধ্যেও বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের যে দুরভিসন্ধি সেটা আজকে আপনাদের খুব পরিষ্কার করে বুঝিয়ে দিই। এটা তো বোঝার কিছু নেই, খুব সিম্পল ব্যাপার। উনি আগের দিন আর্গুমেন্ট করেছিলেন এক্সামের জন্য। এক্সাম মানে কি, একদম সহজভাবে দুভাবে হতে পারে,
হয় নতুন করে নোটিশ জারি করা হবে, তাতে সবাই চাকরি দেওয়ার সুযোগ পাবে, অর্থাৎ নতুন যারা আছে, মানে যারা এসএসসি 2016-তে অংশগ্রহণ করেননি। তো সেটা একেবারেই অনৈতিক ব্যাপার, কারণ একটা এজ রিল্যাক্সেশনের ব্যাপার থাকে ইত্যাদি প্রভৃতি। আরেকটা উনি বলেছিলেন যে যারা এসএসসি 2016 পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন শুধুমাত্র তাদের নিয়ে আবার নতুন করে পরীক্ষা দেওয়া হোক। এবার আপনারা একটু ভেবে বলুন তো, তার মানে উনি কি এক্স্যাক্টলি প্যানেল বাতিল চাইছেন নাকি অযোগ্যদের বাঁচাতে চাইছেন? পরীক্ষা যদি নতুন করে হয় তার মানে তিনি অযোগ্যদের বাঁচাতে চাইছেন, মানে অযোগ্যরা অযোগ্য নয়, অযোগ্যদের চাকরি থেকেও যেতে পারে পরীক্ষা দেওয়ার পরে। অর্থাৎ উনি এই কারণে সেগ্রিগেশনটা চান না, ওনার মূল উদ্দেশ্য হচ্ছে অযোগ্যদের বাঁচানো। এই বিষয়টা উনি নিজের অজান্তেই হোক বা জেনে বুঝেই হোক আগের দিন কিন্তু ওনার আর্গুমেন্টে প্রকাশ করে ফেলেছেন। তাহলে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যাকে সবাই একজন খুব মহান ব্যক্তি বলে মনে করে, তাকে এরকম ভাবার কোনো মানে নেই। এবং তার এই টাকাটা কোথার থেকে আসছে এটা একটা ধোঁয়াশার বিষয়, উনি তো ফ্রিতে কাজ করছেন না। তো রি এক্সামের পেছনে এই দূরভিসন্ধি এটাই, অযোগ্যদের বাঁচানো, আর কিচ্ছু না। রি এক্সাম হলে হ্যাঁ, অযোগ্যদের মধ্যে অনেকেই আছে যারা একেবারেই অযোগ্য, শুধুমাত্র টাকার জোরে চাকরি পেয়েছে। তবে এরকম অনেকেই হয়তো আছে যারা চাকরিটা পেয়ে যেতেন, অর্থাৎ টাকা না দিলেও তাদের মধ্যে যথেষ্ট সেই ক্যালিবার ছিল, তারা চাকরিটা পেতেন। ওই একটা অনিশ্চয়তা, রাজ্যে এমনিতেই চাকরি নেই, দিয়ে দিই টাকাটা যদি চাকরিটা হয়ে যায়, যদি না পাই, এই ভয় থেকেই অনেকে দিয়েছে। তাহলে ওনার যে আর্গুমেন্ট রি এক্সাম, সেই রি এক্সাম হলে যোগ্যদের সাথে অযোগ্যদেরকেও আবার সুযোগ দেওয়া হবে, সেটা কি সঠিক বিচার হবে? আমরা সবাই বলি যে সঠিক বিচার চাইছেন, এটা কি সঠিক বিচার? আর যদি সেগ্রিগেশন হয়, অযোগ্যদের চাকরি তো যাবেই, সাথে তাদের ওপর কিন্তু পরবর্তীকালে ক্রিমিনাল কেসও আনা হতে পারে বা যেতে পারে, কারণ টাকা দিয়ে চাকরি পাওয়াটা কিন্তু ক্রিমিনাল অফেন্সের মধ্যে। আমি সঠিক জানি না, যারা আইন বিশেষজ্ঞ আছেন তারা ভালো বলতে পারবেন, যে হয়তো তাদের এগেনস্টে ক্রিমিনাল অফেন্স আনা গেলেও যেতে পারে, এনকোয়ারি তো হবেই। আর ঠিক এই কারণেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাইছেন অযোগ্যদের বাঁচানোর একটা মরিয়া প্রয়াস করতে। সেগ্রিগেশন হলে তো বাঁচানোর কোনোভাবেই উপায় থাকবে না, কিন্তু রি এক্সাম হলে যে হ্যাঁ, প্যানেল গেলেও আবার পরে একটা ফিরে আসার সুযোগ থাকছে। আর যারা অযোগ্য তারা যে রি এক্সাম হলে আবার দুর্নীতি করবে না, তার গ্যারেন্টি কে দেবে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই সরকার তো আমরা জানি দুর্নীতিগ্রস্ত সরকার। তো যারা অলরেডি টাকা দিয়ে চাকরি পেয়েছে, তারা তো কে কাকে টাকা দিয়েছে সবাই তো জানে। তারা ওই লোকগুলোকে গিয়ে তখন এমনি এমনি ছেড়ে দেবে যে আমরা টাকা দিয়ে চাকরি পেয়েছি, আমাদের চাকরিটাতে চলে গেলে এবার কী হবে? তো তখন যে তাদেরকে অন্য কোনো ডিপার্টমেন্টে বা এই ডিপার্টমেন্টেই আবার ঢোকানো হবে না, তার গ্যারান্টিটা কে দেবে? তাহলে এই দূরভিসন্ধিটা বোঝা খুব সহজ। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্যানেল বাতিল বলে যে চিৎকার করছিলেন, এটা উনি অ্যাকচুয়ালি অযোগ্যদের হয়ে সওয়াল করছেন, উনি যোগ্যদের পক্ষে নয় একেবারেই। এই কারণেই চাল কাপড় বাঁচা যাচ্ছে না ইত্যাদি, এগুলো বাজে কথা সম্পূর্ণ। ঠিক আছে, আরেকটা জিনিস মিডিয়ার ভুল প্রচার সম্পর্কেও বললাম। আরেকটা মিডিয়ায় ভুল প্রচার হয়েছে কি, সেটা হচ্ছে বলা হচ্ছে এসএসসি নাকি আবার নতুন করে মামলা করেছে। এটা আবার একটা ভুল সংবাদ। এসএসসি নতুন করে কোনো মামলা করেনি। আগের দিন আপনারা যারা হিয়ারিং দেখেছেন তারা হয়তো খেয়াল করে থাকবেন যে এসএসসির যিনি উকিল জয়দীপ গুপ্তা, তিনি যখন বলতে উঠেছিলেন তিনি তার কমপ্লিট ভালো করে বলে উঠতে পারেনি, তাকে বারবার ইন্টারাপ্ট করা হচ্ছিল, সেটা ওই বিকাশ রঞ্জনদের পক্ষ থেকেই করা হচ্ছিল। তো এসএসসি এই কেসের একটা খুব বড় পক্ষ, এসএসসি, রাজ্য এবং সিবিআই, এবং আগের দিন এই তিন পক্ষেরই বেশি বলার কথা ছিল, কিন্তু সেখানেও মনিন্দর সিং, যিনি প্যানেল বাতিলের পক্ষে বলছিলেন, তো সেই মনিন্দর সিং বেশিক্ষণ বললেন। তো জয়দীপ গুপ্ত কমপ্লিট সময়টা পেয়ে ওঠেননি, উনি যেটা বলতে চাইছিলেন পুরোপুরি বলে উঠতে পারেন, এবং তিনি হিয়ারিংয়ের মধ্যেই তিনি আক্ষেপ করছিলেন যে কি আমাকে বলতেই দেওয়া হচ্ছে না, আমি তো বলবো। তো সেই জন্য এসএসসির পক্ষ থেকে একটা রিটেন সাবমিশন দেওয়া হয়েছে, এবং সেটা চিফ জাস্টিস তিনি অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন। এটা কোনো নতুন মামলা নয়, মামলা হিয়ারিং শেষ হয়ে গেছে, কিন্তু এই মামলা শুধুমাত্র হিয়ারিংয়ের ওপর বা আর্গুমেন্টের উপর ভিত্তি করে রায় হবে না, এটা হচ্ছে তথ্যের উপর বিচার করে হবে। যে তথ্য সিবিআই দিচ্ছে, যে তথ্য এসএসসি দিচ্ছে, এবং এই সাবমিশনে তারা আবারও টেন্টেড আনটেন্টেড লিস্ট এবার একদম ক্লিয়ারলি করে দিয়েছে, করে সেই রিটেন সাবমিশন দিয়েছে, যেটা সেগ্রিগেশনের যে দাবি সেটাকে আরও জোরালো করছে। তো এসএসসির স্ট্যান্ড আপাতত এখন আমরা বলতে পারি যে হ্যাঁ, এসএসসি এতদিন একটা সঠিক স্ট্যান্ড নিয়েছে, যে স্ট্যান্ডটা হাইকোর্টে নিলে এই কেসটা এতদূর গড়াতোই না, এত লোকের রাতের ঘুম নষ্ট হতো না। একজন শিক্ষক, আপনারা হয়তো অনেকেই জানেন না বা জানেন না, তিনি দুশ্চিন্তাজনিত কারণে, হাই ব্লাড প্রেশার, সুগারের কারণে তিনি ইহলোক ত্যাগ করেছেন। এটা একটা অত্যন্ত দুঃখের খবর। তো এই বিষয়গুলো কিছুই হতো না যদি এসএসসি হাইকোর্টে এই স্ট্রং স্ট্যান্ডটা আগে থেকে নিত, কিন্তু তারা নেয়নি, কিন্তু এখন নিয়েছে। একটা কথা বলে বেটার লেট দ্যান নেভার। তো সেখান থেকে আমরা আশা করব একটা ভালো রায় হবে, পজিটিভ রায় হবে, এবং এই বিচারটা যাতে সঠিক হয়, অর্থাৎ
যারা যোগ্য, যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন তারা সঠিক বিচার পান, তাদের হারানো সম্মান ফিরে পান, তাদের সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটুক। একই সঙ্গে আমরা চাইব অযোগ্যরা যেন কোনোভাবেই ছাড় না পায়, কারণ এই লোকগুলোর জন্য কিন্তু এই এত ইনোসেন্ট লোক, যে সংখ্যাটা অনেক বেশি, এদের কিন্তু শুধু সামাজিক সম্মানহানি হয়নি, তাদের দুশ্চিন্তার মধ্যে পড়তে হয়েছে। এবং তাদের, আপনারা যখন 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি রাতে আনন্দ করছেন, পার্টি করছে, তখন কিন্তু তারা খোলা আকাশের নিচে শীতকালে রাত কাটাচ্ছে। তো এই বিষয়গুলো যারা করেছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। আর সেগ্রিগেশন হলেই একমাত্র সেই শাস্তিটা পরের পদক্ষেপে আসবে। তো আমরা আশা করবো একটা ভালো রায়। সেই রায়টা কবে আসবে সেটারই এখন অপেক্ষা। যদি না রাজনৈতিক ষড়যন্ত্র এখনও থাকে, তাহলে এই রায়টা আমরা শীঘ্রই আশা করতে পারি। কারণ আমাদের যিনি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, তার টেনিয়র আমরা জানি মে মাসে শেষ হয়ে যাবে। তো আমরা আশা করব তার টেনিয়র থাকার মধ্যেই তিনি এই যে কেস তার রায়দান দেবেন। তো এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। যদি নতুন কোনো আপডেট আসে তাহলে আপনাদের কাছে আবারও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। নমস্কার সবাই।